টাকাটা নিয়ে যাব। তুমি কি মনে করেছো? মাঝরাত পেরিয়ে গেছে, ঢাকার রাজপথ আজ শান্ত হলেও এই শহরের প্রতিটি ইট পাথরে জড়িয়ে আছে গত 15 বছরের এক নীরব শ্বাসরুদ্ধকর লুণ্ঠনের ইতিহাস। একটি জাতিকে কিভাবে ভেতর থেকে কুরে কুরে খেতে হয়, কিভাবে তার মেরুদণ্ড ভেঙে দিতে হয়, তার এক নিখুঁত এবং পৈশাচিক ব্লু প্রিন্ট বাস্তবায়িত হয়েছিল এই শহরে বসেই। কূটনীতি এবং ভূরাজনীতির ইতিহাসে একটি ধ্রুব সত্য আছে, কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয় তবে তার উপর বোমা ফেলার প্রয়োজন নেই, তার ধর্মকে ধ্বংস করতে হবে, তার নীতি নৈতিকতাকে ধ্বংস করতে হবে, আর তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলতে হবে দুর্নীতির বিষাক্ত জালে। প্রতিবেশী দেশ ভারত গত 1.5 দশক ধরে বাংলাদেশকে ঠিক এই কাজটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে করেছিল। তারা এদেশের তৎকালীন স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে ব্যবহার করেছিল তাদের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে। শেখ হাসিনা অত্যন্ত সুন্দরভাবে সুনিপুণ কায়দায় পুরো রাষ্ট্রযন্ত্রকে, প্রশাসনকে এবং সমাজকে দুর্নীতিগ্রস্ত করে দিয়েছিলেন। দুর্নীতি কতটা শেকড় গজেছিল তার সবচেয়ে নগ্ন এবং অহংকারী প্রকাশ ঘটেছিল খোদ প্রধানমন্ত্রীর মুখ থেকেই। তিনি অত্যন্ত দম্ভের সাথে হাসতে হাসতে বলেছিলেন, আমার পিয়নেরও 400 কোটি টাকা আছে। ভাবতে পারেন, একটি দেশের প্রধানমন্ত্রীর পিয়ন, যার কাজ শুধু ফাইল এগিয়ে দেওয়া, সে যদি 400 কোটি টাকার মালিক হতে পারে, তবে সেই দেশের মন্ত্রী, আমলা আর এমপিরা কত লুটেছে তা কি আর ক্যালকুলেটরে হিসাব করা সম্ভব? এই 400 কোটি টাকা কোনো সাধারণ সংখ্যা ছিল না। এটি ছিল একটি স্বাধীন রাষ্ট্রের নীতি, নৈতিকতা এবং সুশাসনকে চিরতরে ধ্বংস করে দেওয়ার এক উলঙ্গ উদযাপন। ভারত চেয়েছিল বাংলাদেশ এভাবেই দুর্নীতির অতল গহ্বরে তলিয়ে যায়, যাতে তারা এই পঙ্গু রাষ্ট্রটির ওপর নিজেদের আধিপত্য চিরস্থায়ী করতে পারে। যখন একটি জাতি ভেতর থেকে পঙ্গু হয়ে যায়, তখন বাইরের শকুনরা তার মানচিত্র ছিঁড়ে খাওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। ঠিক এমনটাই ঘটেছিল ভারতের ক্ষেত্রে। তাদের সবচেয়ে বড় অস্তিত্বের সংকট হল চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর। মাত্র 22 কিলোমিটার চওড়া এই সরু ভূখণ্ডটি তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে মূল ভারতের সাথে আটকে রেখেছে। ভারতের কট্টরপন্থী নীতি নির্ধারকরা খুব ভালো করেই জানেন, এই 22 কিলোমিটারের সুতোটি একবার ছিঁড়ে গেলে তাদের মানচিত্র খণ্ড বিখণ্ড হয়ে যাবে। আর এই চিকেন নেকের ঠিক নাকের ডগায় অবস্থান করছে বাংলাদেশের উত্তরের প্রাচীন জনপদ রংপুর। ভারতের উগ্র হিন্দুত্ববাদী নেতারা, বিশেষ করে পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বা আসামের হেমন্ত বিশ্ব শর্মার মতো লোকেরা দীর্ঘকাল ধরে এই রংপুরকে গিলে খাওয়ার এক অলীক স্বপ্নে বিভোর। তারা মনে করে, বাংলাদেশকে তো তারা এমনিতেই পকেটে পুরে রেখেছে, এখন যদি একটু চাপ দেওয়া যায় তবে হয়তো রংপুরের ভূখণ্ডটিও তারা ভারতের সাথে জুড়ে নিতে পারবে। শুভেন্দু অধিকারীর মতো নেতারা প্রকাশ্যেই আস্ফালন করতে শুরু করলেন। তারা ভাবতে শুরু করলেন, বাংলাদেশ হয়তো এখনও সেই মেরুদণ্ডহীন, দুর্নীতিগ্রস্ত এবং নতজানু রাষ্ট্র হয়েই রয়ে গেছে, যাকে একটু ধমক দিলেই তারা নিজেদের মাটি ছেড়ে দেবে। কিন্তু তারা জানতো না, 5 আগস্টের পর এই দেশের মাটির রসায়ন চিরতরে বদলে গেছে। তারা জানতো না, এই মাটিতে এখনও এমন কিছু মানুষ বেঁচে আছেন যারা বন্দুকের নলের সামনে দাঁড়িয়েও চোখে চোখ রেখে কথা বলতে জানেন। খুলনার কোনো এক রাজনৈতিক মঞ্চ, মাইক্রোফোনের সামনে এসে দাঁড়ালেন এমন একজন মানুষ যার পুরো জীবনটাই কেটেছে রণাঙ্গনে আর রাজনীতির মাঠে লড়াই করে। তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী কর্নেল অলি আহমদ। তার বয়স হয়েছে, চুলে পাক ধরেছে, কিন্তু তার চোখের সেই সামরিক তীক্ষ্ণতা এবং কণ্ঠস্বরের সেই কমান্ডিং টোন আজও এতটুকু ম্লান হয়নি। তিনি যখন মাইকটা নিজের দিকে টেনে নিলেন, তখন পুরো হলরুমে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। তিনি খুব ধীরে সুস্থে কিন্তু ইস্পাত কঠিন স্বরে বলতে শুরু করলেন। তার প্রতিটি শব্দ যেন এক একটি কামানের গোলার মতো আছড়ে পড়ছিল। যদি শুভেন্দু মনে করে রংপুর নিয়ে যাবে, কর্নেল অলি একটু থামলেন। তার চোখ দুটো যেন সরাসরি সাউথ ব্লকের দিকে তাক করা। আমরা তো বলে দেব তোমার কলকাতা নিয়ে যাব, তুমি কি মনে করেছো? এই একটি মাত্র বাক্য, আর তাতেই পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির দাবার বোর্ড আক্ষরিক অর্থেই উল্টে গেল। উপস্থিত জনতা এবং সাংবাদিকরা কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর ফেটে পড়ল বাঁধ ভাঙা করতালিতে। একজন সাবেক সামরিক কর্মকর্তা এবং প্রবীণ রাজনীতিক যখন এমন একটি কথা বলেন, তখন তা কোনো ফাঁকা বুলি বা সস্তা স্লোগান হয় না। এর ভেতরে লুকিয়ে থাকে এক গভীর মনস্তাত্ত্বিক এবং কৌশলগত হুঙ্কার। ভারত এতদিন আমাদের ভয় দেখিয়েছে, আমাদের মানচিত্র নিয়ে ছিনিমিনি খেলার স্বপ্ন দেখেছে, কিন্তু আজ বাংলাদেশের মাটি থেকে তাদের মুখের উপর সরাসরি বলে দেওয়া হলো, তোমরা যদি আমাদের সীমানায় হাত দেওয়ার স্পর্ধা দেখাও, তবে আমরা তোমাদের ঐতিহাসিক রাজধানী কলকাতায় ছিনিয়ে নেব। এটি ছিল সেই বৃদ্ধ বাঘের গর্জন, যা প্রমাণ করে বাংলাদেশ এখনো মরে যায়নি।
কর্নেল অলি আহমেদের এই কলকাতা নিয়ে নেব কথাটির গভীরতা কতটুকু? ভারত যদি রংপুর দখল করার স্বপ্ন দেখে শিলিগুড়ি করিডোরকে প্রশস্ত করার জন্য, তবে বাংলাদেশ যদি কলকাতা দখল করে নেয় তাহলে কি হবে? কলকাতা হলো ভারতের পূর্ব দিকের সবচেয়ে বড় অর্থনৈতিক এবং সাংস্কৃতিক স্নায়ুকেন্দ্র। কলকাতা হাতছাড়া হওয়া মানে ভারতের পুরো পূর্বাঞ্চলীয় সাপ্লাই চেইন এবং বঙ্গোপসাগরের উপর তাদের আধিপত্যের চিরস্থায়ী মৃত্যু। কর্নেল অলি খুব ভালো করেই জানেন যে বাংলাদেশ হয়তো আগামীকাল সকালে গিয়ে কলকাতা আক্রমণ করবে না, কিন্তু কূটনীতির ভাষায় একে বলা হয় ডিটারেন্স বা ভীতি প্রদর্শন। আপনি যখন জানেন আপনার শত্রু আপনার দিকে এক পা এগোলে আপনি তার দুই পা কেটে নেওয়ার ক্ষমতা বা সাহস রাখেন, তখন সেই শত্রু আর এগোতে সাহস পায় না। শুভেন্দু অধিকারীরা ভেবেছিল তারা বাংলাদেশ দখলের হুমকি দিলে এদেশের মানুষ ভয়ে কুঁকড়ে যাবে, কিন্তু কর্নেল অলি সেই ভয়টাকে সরাসরি বুমেরাং করে ভারতের দিকেই ছুড়ে দিলেন। তিনি বুঝিয়ে দিলেন, আমাদের দুর্বল ভেবো না, তোমরা যদি 1 ইঞ্চি নেওয়ার স্বপ্ন দেখো তবে আমরা তোমাদের পুরো মানচিত্রটাই বদলে দেওয়ার দুঃসাহস রাখি। এই একটি হুঙ্কার সাউথ ব্লকের অহংকারী কর্তাদের কপালে ঘামের বিন্দু জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কর্নেল অলি আহমেদ শুধু ভারতের দিকেই হুঙ্কার ছুড়ে শান্ত থাকেননি, তিনি খুব ভালো করেই জানেন বাইরের শত্রুর চেয়ে ঘরের ভেতরের শত্রু অনেক বেশি ভয়ঙ্কর। ভারত আমাদের নীতি নৈতিকতা এবং সুশাসন ধ্বংস করেছিল কিভাবে? আমাদের ঘরের ভেতরের কিছু মির্জাফর এবং দুর্নীতিবাজদের ব্যবহার করে। শেখ হাসিনার সেই 400 কোটির পিয়ন তো আকাশ থেকে পড়েনি, সে এই সমাজেরই একজন। তাই কর্নেল অলি অত্যন্ত স্পষ্ট ভাষায় দেশ পুনর্গঠনের একটি রূপরেখা তুলে ধরলেন। দেশপ্রেমিক লোকদেরকে নির্বাচিত করতে হবে, তাহলেই তো এই দেশ সুফল পাবে। এটি শুধু একটি দেশের রাজনৈতিক উপদেশ নয়, এটি একটি জাতির টিকে থাকার জন্য সর্বশেষ এবং সবচেয়ে কার্যকরী প্রেসক্রিপশন। যে দেশে পিয়নের 400 কোটি টাকা থাকে, সেই দেশে যদি আবার সেই পুরনো দুর্নীতিবাজ লুটেরা আর ভিনদেশি প্রভুদের পাঁচাটা দালালরা নির্বাচিত হয়ে আসে, তবে এই দেশ কোনোদিনই সোজা হয়ে দাঁড়াতে পারবে না। কর্নেল অলি স্মরণ করিয়ে দিলেন যে আমাদের এখন এমন নেতা দরকার যাদের মেরুদণ্ড আছে, যারা টাকার কাছে বিক্রি হয় না, যারা ভারতের চোখের দিকে তাকিয়ে কলকাতা নিয়ে নেব বলার মতো বুকের পাটা রাখে। আমরা যদি সত্যিই ভারতের এই সুপরিকল্পিত আগ্রাসন, নীতি নৈতিকতা ধ্বংসের ব্লুপ্রিন্ট এবং ডেমোগ্রাফিক ওয়ারফেয়ার থেকে বাঁচতে চাই, তবে আমাদের রাষ্ট্রযন্ত্রকে শতভাগ দেশপ্রেমিক এবং দুর্নীতিমুক্ত করতে হবে। তা না হলে শুভেন্দুরা হয়তো আজ শুধু রংপুরের স্বপ্ন দেখছে, কাল তারা পুরো ঢাকা দখলের স্বপ্ন দেখতে শুরু করবে। কর্নেল অলির ওই গর্জন হয়তো এতক্ষণে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মাধ্যমে পৌঁছে গেছে নয়াদিল্লির সাউথ ব্লকে। ভারতের কট্টরপন্থী নীতি নির্ধারকরা হয়তো আজ রাতে আর শান্তিতে ঘুমাতে পারছেন না। তারা এতদিন ভেবেছিল 5 আগস্টের পর বাংলাদেশের রাজনীতি হয়তো একটা ডামাডোলের মধ্যে আছে, আর এই সুযোগে তারা যা খুশি তাই করতে পারবে। কিন্তু কর্নেল অলি আহমেদের মতো প্রবীণ নেতাদের এমন আগ্রাসী এবং আত্মবিশ্বাসী হুঙ্কার তাদের সেই ভুল ভাঙিয়ে দিয়েছে। সাউথ ব্লক এখন প্রমাদ গুনছে, তারা বুঝতে পারছে এই নতুন বাংলাদেশের মগজে আর কোনো দাসত্বের সফটওয়্যার ইনস্টল করা নেই। এখানে এখন এমন প্রজন্ম আর এমন কিছু প্রবীণ রণক্লান্ত যোদ্ধা আছেন যারা দেশের 1 ইঞ্চি মাটির দিকে কেউ চোখ তুলে তাকালে তার চোখ উপড়ে নেওয়ার সাহস রাখেন। সাসপেন্স এখন তুঙ্গে। শুভেন্দু অধিকারীরা কি এই কড়া হুঙ্কারের পর তাদের জঘন্য আস্ফালন বন্ধ করবে, নাকি তারা নতুন কোনো উস্কানি দিয়ে দুই দেশের এই স্নায়ুযুদ্ধকে আরো ভয়াবহ রূপ দেবে? অপেক্ষা কেবল আগামীকাল ভোরের। তবে একটি কথা আজ বাতাসে কান পাতলেই শোনা যায়, যে জাতি নিজের নীতি নৈতিকতা ফিরে পাওয়ার লড়াইয়ে নেমেছে, যে জাতির নেতারা শত্রুর চোখে চোখ রেখে তাদেরই রাজধানী কেড়ে নেওয়ার হুমকি দিতে পারে, সেই জাতিকে আর কোনো পরাশক্তি গিলে ফেলতে পারবে না। খেলা তো কেবল শুরু হয়েছে, আর এই খেলায় রংপুর তো দূরের কথা, বাংলাদেশের এক মুঠো ধুলো নেওয়ার স্বপ্ন দেখলেও শত্রুর মানচিত্র ছিন্ন ভিন্ন হয়ে যাবে।